আচ্ছা, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার। আমাদের কালকে শিখছিলাম আহ্বান নীতি, হুন্ডের নীতি আর এবং পলির বর্জন নীতি। কোনো অসুবিধা আছে তোমাদের ওখানে? আচ্ছা, এখন আমরা আহ্বান নীতির কিছু ব্যতিক্রম শিখব। আহ্বান নীতির ব্যতিক্রম আর আয়নের ইলেকট্রন বিন্যাস। আহ্বান নীতির ব্যতিক্রম ও আয়নের ইলেকট্রন বিন্যাস। আহ্বান নীতি ব্যতিক্রম ও আয়নের কোনটা আয়ন মানে কি? ধনাত্মক আয়ন হতে পারে, ঋণাত্মক আয়ন হতে পারে। আয়নের ইলেকট্রন বিন্যাস। এবার আহ্বান নীতি অনুযায়ী কি? প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, করে পূর্ণ করবে, করার পরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করতে থাকবে। এই হচ্ছে আহ্বান নীতির। কিন্তু এটা ব্যতিক্রম হবে এবং সারা জীবনে মাত্র 2টা ইলেকট্রনের ব্যতিক্রম হবে। একটা হচ্ছে ক্রোমিয়াম 24, যা আমি নবম দশম শ্রেণীতে সমাধান করাইছি। ঠিক আছে, এগুলো সব আছে তোমাদের। ক্রোমিয়াম 24 এর পারমাণবিক সংখ্যা। সাধারণ আহ্বান নীতির ব্যতিক্রম এটা। কিন্তু আমরা আগে আহ্বান নীতি লেখো, সবাই আহ্বান নীতি অনুযায়ী আমরা লিখতে পারি। এটা তো মুখস্থ করতে হবে তোমাদের আগে। 1s কালকে লিখে দিয়েছিলাম, যেটা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। এটা হচ্ছে কি বলতো? আহ্বান নীতি অনুযায়ী লেখা হয়েছে। কালকে আমি বলেছিলাম যদি 3d-তে চলে যায় তখন আবার সাজিয়ে লিখতে হয়। এই কথা বলেছিলাম না? সাজিয়ে লিখতে হবে যদি 3d-তে চলে যায়। তাহলে সেভাবে কীভাবে লিখবা? 1s2 মানে 1 2 3 4 এভাবে লিখবা। 1 2 3 4 2s2 2p6 3s2 3p6 3d4 4s2 এভাবে আমাদের লেখার কথা। যদি 3d বলেছিলাম যদি 3d-তে চলে যায় তখন সাজাই লিখতে হবে। আমরা লিখলাম। এলা আহ্বান নীতি অনুযায়ী হয়েছে। কিন্তু বলেছি দেখো আহ্বান নীতির ব্যতিক্রম। কোনটা আহ্বান নীতির ব্যতিক্রম? এই ক্রোমিয়াম হচ্ছে আহ্বান নীতির ব্যতিক্রম। তাহলে অবশ্যই এটা আমাদের হয়নি। কিন্তু কথা বোঝা গেছে? এটা আহ্বান নীতি অনুযায়ী হয়েছে, কিন্তু অলরেডি আমরা শিখছি, কেবল মানে জানলাম যে এটা কিন্তু আহ্বান নীতির ব্যতিক্রম। কিন্তু অলরেডি আবার কোনো রকম ব্যতিক্রম করেছি এখানে, দেখো তো করিনি। তার মানে আমাদের নিশ্চিত এটা হয়নি। সে এটার জন্য আমাদের আগে বেসিক শিখতে হবে। এটা যে কালকে আমরা শিখছিলাম যে এস পি ডি আর এফ এই অরবিটালগুলো এস একটা অরবিটাল আছে, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল পড়েছি না? আচ্ছা, তো এস অরবিটালে আমরা যদি লিখি এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 2টা। তাহলে এর অর্ধপূর্ণ কয়টা? একটা। তাহলে একটা হচ্ছে অর্ধপূর্ণ আর পূর্ণ কত? 2টা। পি এটা বাদি, হ্যাঁ এরকম দিন। পি এটা অরবিটাল, পি অরবিটালে মোট ইলেকট্রন কয়টা ধরে? 6টা। তাহলে অর্ধপূর্ণ কয়টা? 3টা। তাহলে এই হলো অর্ধপূর্ণ আর এই হলো পূর্ণ। ঠিক একইভাবে ডি অরবিটালে 10, তাহলে অর্ধপূর্ণ কত? 5 আর হচ্ছে পূর্ণ হচ্ছে 10। ঠিক একইভাবে এফ অরবিটালে 7টা অর্ধপূর্ণ থাকে আর হচ্ছে 14 হচ্ছে পূর্ণ থাকে। এইরকম কাঠামোগুলো অন্য অন্য অরবিটালের থেকে অধিকতর সুস্থিত হবে। এটা হচ্ছে কোন নীতি অনুযায়ী? হুন্ডের নীতি অনুযায়ী। তাহলে আমরা একটু লিখি সবাই, যে লেখো হুন্ডের নীতি
যায়ী হুন্ডের নীতি অনুযায়ী কি বলবো পূর্ণ ও অর্ধপূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটালের ইলেকট্রন সমূহ অন্যান্য অরবিটালের ইলেকট্রন অপেক্ষা অধিকতর সুস্থিত। আমাদের মূল বেসিকটা হচ্ছে এই হুন্ডের নীতি অনুযায়ী কি জানি আমরা পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটালের যে ইলেকট্রন সমূহ অন্যান্য অরবিটালের ইলেকট্রন অপেক্ষা অধিকতর সুস্থিত। তো আমরা কিন্তু শিখছি একটু আগে কোনটা পূর্ণ আর কোনটা অর্ধপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিন্তু আমাদের যে আহ্বানীতির ব্যতিক্রম শুধুমাত্র দুইটার হবে, তাহলে সেইটা আমরা মুখস্থ করব বলতে আমরা লিখবো এইভাবে, কিন্তু আমাদের বেসিক থাকবে এইরকম। যদি ডি যদি 4 থেকে D5 লেখো আর D9 থেকে D10 এই দুটো লেখো করতে হবে। তার মানে কখনো যদি শুধুমাত্র এসব কিছু লাগবে না, তোমাদের জাস্ট দুটো লাগবে। যদি D-তে 4 হয় তাহলে তোমার D যেভাবে 5 করতেই হবে, তাই লেখা করতে হবে। আর D যদি 9 হয় D10 করে দিতে হবে, এই দুটা। এবার কিন্তু ব্যাখ্যাকে এই লিখলে হবে, তাহলে ব্যাখ্যা কি লিখতে হবে? এই যে ব্যাখ্যা বলবা হুন্ডের নীতি অনুযায়ী পূর্ণ ও অর্ধপূর্ণের অরবিটালের ইলেকট্রন সমূহ অন্যান্য অরবিটালের ইলেকট্রন অপেক্ষা অধিকতর সুস্থিত। এগুলো লেখা শেষ। এবার আমাদের বেসিক ক্লাসে 4 হলে 5 করতে হবে, 9 হলে 10 করতে হবে। এবার দেখো আমরা যদি কি করি, যেহেতু দেখো তো এখানে কত 4 D-তে 4 হলেই কত করতে হবে? 5 করতেই হবে। তাহলে আমরা কি করব, এখানে আমরা এবার D-তে কি করব? 5 করে দেব। D-তে কি দেবো? 5 করে দেবো। কিন্তু ইচ্ছা মতন করা যাবে না। এই 4s থেকে একটা তাহলে বাদ দিতে হবে, 4s তখন একটা হবে। মানে এই দুইটা জিনিসটা, মানে এইখান থেকে একটা এখানে চলে যাবে, এই হলো কথা ইলেকট্রন, ঠিক আছে। D-তে কি করতে হবে? 4 হলে 5 করতে হবে। সেই ইলেকট্রনটা কে দিবে? 4s দেবে। কথা বোঝা গেছে? সেই ইলেকট্রনটা কে দিবে? 4s দেবে। এবার হচ্ছে এটা খেয়াল রাখো, কি দিবে লিখবা কিভাবে দেখো একটু, যে এই লেখার পরে কি লিখবা, যে হুন্ডের নীতি অনুযায়ী পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটালের ইলেকট্রন সমূহ অন্যান্য অরবিটালের ইলেকট্রন অপেক্ষা অধিকতর সুস্থিত। হ্যাঁ, এবার এখানে বলবা 3D-তে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 4টা, যা কিনা পূর্ণ না অর্ধপূর্ণ না। এজন্য যদি 4s থেকে একটি ইলেকট্রন 3D-তে যায় তাহলে 4s 1 হয়, যা কিনা অর্ধপূর্ণ, এবং 3D-তে 5 হয়, যা কিনা অর্ধপূর্ণ। এই সুস্থিত অর্জন করার জন্য এটা আহ্বানীতির ব্যতিক্রম। বোঝা গেছে? বলতে পারবা তো? বলো তো বাদন, তুমি বলো তো কি বলবা। বলো একটু, বলো দেখি বলো দরকার হলে। না এইটা কেন? হ্যাঁ হ্যাঁ, অন্যান্য অরবিটালের ইলেকট্রন অপেক্ষা অধিকতর সুস্থিত। তাই এখানে 4s2 থেকে একটি ইলেকট্রন, না আগে তো বলতে হবে যে 4s2 যা কিনা পূর্ণ নয়, না 3D 4s তো পূর্ণ যা কিনা অর্ধপূর্ণ নয়। 3D-তে না, বলবা 3D-তে ইলেকট্রন আছে কয়টা? 4টা, যা পূর্ণও নয়, অর্ধপূর্ণও নয়। এখন যদি আমরা 4s থেকে ইলেকট্রন 3D-তে দেওয়া হয় তাহলে 3D 5 হয়, যা কিনা অর্ধপূর্ণ হয়। আর 4s থেকে একটি ইলেকট্রন দেওয়া সত্ত্বেও 4s 1 হয়, যা কিনা অর্ধপূর্ণ হয়। ঠিক আছে, এই একটা মানে আহ্বানীতির ব্যতিক্রমে একটা হইলো, আর ব্যাখ্যা ঠিক এইভাবে দিব। আর দ্বিতীয়টা পরবর্তী হচ্ছে কপার, এবং তোমার সারা জীবনে কিন্তু এই দুইটাই হলো ব্যতিক্রম আহ্বানীতির হবে। ক্রোমিয়াম হয়ে গেলো, আর এগুলো সব নবম দশম শ্রেণীতে ছিল, তোমাদের 9, 10 এগুলো সব ছিল। তো আমরা এখন বুঝতে পারছি ব্যতিক্রম তো হবে এটা। তাহলে আগে আমরা ইলেকট্রিক বিন্যাস করো। আমরা জানি 1s2
2s2 2p6 3s2 3p6 4s2 3d9 29 না? 2 4 6 10 12 16 18 20 29। কিন্তু এবার দেখো আমরা জানি এই যে 3d তে চলে যেতে সাজিয়ে লিখতে হয়, একথা বলেছি না, সাজিয়ে লিখতে হয়। এখন সাজিয়ে লেখার ক্ষেত্রে আমরা জানি এই দিকটা শিখলাম 3d তে যদি 4 হয় তাহলে 5 করতে হবে, d তে যদি 9 হয় তাহলে 10 করতে হবে। এখন তাহলে আমরা বুঝতে পারি 9 হলে কি করব, 10 করে দেবো। তাহলে কি করবো, সেক্ষেত্রে একটি ইলেকট্রন এখানে দিয়ে দেবো। তাহলে কি লিখবো, এবার সাজিয়ে লিখবো 1 একসাথে, 2 একসাথে, 3 একসাথে, 4 একসাথে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। কারণ তোমাদের এইটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, নতুবা এই দেখো এবার আমরা কেন করি, এবার ইলেকট্রন বিন্যাস করো। এর কয়টা ইলেকট্রন আছে, 2। দ্বিতীয় কক্ষপথে কয়টা আছে, 8। তৃতীয় কক্ষপথে 2 8 কত 18 না, 18 আর এখানে আছে 1। দেখো ইলেকট্রন বিন্যাস এরকম হয়েছে, কিন্তু আগে কিন্তু ওরকম হতো না। আগে তো এখানে কত 17, এখানে 2 হওয়ার কথা ছিল। কিন্তু এটা ভুল হলে কিন্তু ইলেকট্রন বিন্যাসও ভুল হবে। তোমার বলবে যে কপারের তৃতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, 18টি ইলেকট্রন আছে। এখন তোমরা সবাই বের করো তো যে হচ্ছে তোমার নিকেলের তৃতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, নিকেলের, হ্যাঁ নিকেলের তৃতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, নিকেলের তৃতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, নিকেলের তৃতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, সবাই একটু দেখো আমারে। নিকেল কত আমরা জানি, হ্যাঁ, তাহলে এর সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে তোমরা একটু দেখাও। ষোলো হয়েছে তোমাদের, এটা খেয়াল করি। তাহলে আমি শেষটা লিখি 3s2 হওয়ার কথা, 3p6 হওয়ার কথা, আর 3d হচ্ছে 4s2 20 8 8 আর 6 14 2 16, হ্যাঁ ঠিক আছে, 16টি ইলেকট্রন হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমরা আবনীতির ব্যতিক্রম শিখলাম। এবার কি, ও আয়নের, এবার পরবর্তী কি আয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে আয়ন কয়টা হতে পারে, সর্বোচ্চ 2টা, এক আছে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন, তার বেশি কোনো আয়ন আছে পৃথিবীতে নেই। তাহলে আমাদের কি মূল শিখতে হবে, কি ঋণাত্মক আয়নের ইলেকট্রন বিন্যাস আর ধনাত্মক আয়নের ইলেকট্রন বিন্যাস। আয়ন ইলেকট্রন বিন্যাস শিখাই নাই, তোমার নবম দশম শ্রেণীতে সব শেখানো গেল না, শেখাইনি। তোমার ওই নবম দশম শ্রেণীতে পড়া আছে, সব শেখানো হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আয়নের, এবার আগে লিখলাম ঋণাত্মক আয়নের ইলেকট্রন বিন্যাস। এর একটা খেয়াল রাখতে হবে, এই ঋণাত্মক আয়নের ইলেকট্রন বিন্যাস কারো জানা লাগবে না। বলতে এটার কোনো নিয়মই নেই। মানে ঋণাত্মক আয়ন মানে কি বলে, ইলেকট্রন কি করে, গ্রহণ করে। মনে করো তোমার জানা লাগবে না যে ইলেকট্রন এর কোনো নিয়ম আছে কিনা, কিন্তু ধনাত্মক আয়নে জানা লাগবে। যেমন এটা কি নাইট্রোজেন না, নাইট্রোজেন ধরে 3 বানা দিয়েছে। মানে এর প্রথম ক্লাসে বলেছিলাম যে স্বাভাবিক অবস্থায় Z = P = E, স্বাভাবিক অবস্থায় Z = P = E, মানে স্বাভাবিক অবস্থায় পারমাণবিক সংখ্যা যা থাকবে, প্রোটন সংখ্যা তাই থাকবে, ইলেকট্রন সংখ্যা তাই থাকবে। কিন্তু যখন আদানগ্রস্ত হয় তখন এই Z আর P সমান থাকে, কিন্তু নট ইকুয়াল E, মানে ইলেকট্রন সমান থাকে না। ইলেকট্রন সমান থাকে না মানে যদি প্লাস থাকে তার মানে ইলেকট্রন ত্যাগ বোঝায়, আর মাইনাস মানে ইলেকট্রন গ্রহণ বোঝায়। যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রন এখানে কত, পারমাণবিক সংখ্যা 7 না, তাহলে 7টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু কয়টা গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন কয়টা, 10টা। এখন তাহলে আমাদের এটা জানা লাগবে না নিয়ম, কয়টা ইলেকট্রন হবে মোট, 10 পর্যন্ত করতেই থাকবো, এলো কথা। এই জন্য এর নিয়ম নেই কোনো, মানে কয়টা ইলেকট্রন আছে, 10 পর্যন্ত করতেই থাকবো, যত সময় 10 না হবে তত সময় ইলেকট্রন করতেই থাকবো বিন্যাস। তাহলে কি লিখবো, 1s2 2s2 2p6। তাই বলেছিলাম এর কোনো নিয়ম নেই, কারণ এতে গ্রহণ করবে, যতটা হবে ততটা পর্যন্ত গ্রহণ করতেই থাকবো। এখন মনে করো আমরা যদি আবার করি যে মনে করো এরকম আছে ক্যালসিয়াম না, যে এখানে Cl-, তাহলে এর ছিল কয়টা আগে, 17টা।
যেহেতু একটা গ্রহণ করছে তাহলে কয়টা হয়েছে, তাহলে 18 পর্যন্ত যত সময় করতে থাকবো তত সময় করতেই থাকবা। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 এই আমাদের মোট 18টি ইলেকট্রন আছে। এখন আমাদের ধনাত্মক আয়নের ক্ষেত্রে এটা আলাদা হবে, তাহলে আমার ঋণাত্মক আর মানে দেখার লাগবে না, মানে বুঝতে পারিস ঋণাত্মক মানে যতটা ইলেকট্রন থাকবে তত ইলেকট্রন করতেই থাকবো যত সময় না হয়, কিন্তু ধনাত্মক আয়নের ইলেকট্রন বিন্যাস আমাকে একটু লাগবে, কীভাবে শিখতে হবে সেটা হচ্ছে লেখো যে ধনাত্মক আয়নের ইলেকট্রন বিন্যাস। এবার আমরা একটা জিনিস দেখো, ধনাত্মক আয়নের ইলেকট্রন বিন্যাস যখন করব তখন রাখবে হচ্ছে যে আমরা জানি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হয় কোন কক্ষপথ থেকে, প্রথমে কিন্তু সর্বশেষ, তাই না? আমরা জানি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ কোন কক্ষপথ থেকে, সর্বশেষ কক্ষপথ থেকে। তাহলে আমরা লিখলাম যে ইলেকট্রন ত্যাগ হয় বা গ্রহণ হয় কোন কক্ষপথ থেকে, সর্বশেষ বা সর্ববহি স্তর থেকে। আমরা জানি সর্বশেষ যা সর্ববহি স্তর একই কথা, জানো তো? এটা সর্বশেষ কক্ষপথ যা সর্ববহি স্তরে একই কথা। তাহলে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ যদি সর্ববহি স্তর থেকে হয়, আমরা দেখবা এই ব্যতিক্রম মনে হবে শুধুমাত্র ডিতে চলে গেলে। কিসে বললাম? ডিতে চলে গেলে। যখন ডিতে চলে যায় তখন একটি ব্যতিক্রম মনে হয় আমাদের কাছে, কিন্তু স্বাভাবিক বিষয়ে ব্যতিক্রম মনে হবে না। যেমন তোমাকে বলা হলো, এই দেখো সোডিয়াম, কি বললো? সোডিয়াম আয়ন। তাহলে আগে আমাদের এইগুলো আমরা মানে মূল ফ্যাক্ট কি জানো? আগে তোমরা সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করবা। কার ইলেকট্রন বিন্যাস করবা? সোডিয়ামের। করবো কি? 1s2 2s2 2p6 আর হলো 3s1, এটা লেখা শেষ। এটা কার ইলেকট্রন বিন্যাস? সোডিয়াম ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? একটা। আমরা জানি একটু লাগলাম ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ কোন কক্ষপথ থেকে, তাহলে সর্বশেষ 3s না, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ হবে? তাহলে একটা যদি ত্যাগের কিছু থাকে আর তাহলে থাকে না। তাহলে এই হচ্ছে সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, তার মানে আমরা এটাও 3D-তে না যাওয়া পর্যন্ত আমরা বলতে পারবো, ওইভাবে করতে পারবো। মানে সোডিয়াম আয়ন মানে কত, কয়টা ইলেকট্রন আছে? তাহলে 10টা আছে, তাহলে 10 পর্যন্ত যাবে। তাই ঋণাত্মক যেভাবে করেছিলাম ধনাত্মক কিন্তু সেভাবে করতে পারবো। যেমন আমরা যদি করি এবার ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম ইলেকট্রন ছিল কয়টা? 20টা। ক্যালসিয়াম 20 না, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, তো 20টা ইলেকট্রন কয়টা ত্যাগ করেছে? তাহলে ইলেকট্রন হবে কয়টা? 18 পর্যন্ত দিতেই থাকবো। কথা বোঝা গেছে? 18 পর্যন্ত যত সময় 18 না হয় তত সময় দিতে থাকবো। কিন্তু যখন হচ্ছে 3D-তে চলে যাবে তখন কিন্তু তোমার আগে যে প্রথমে যে জিনিসটা করলাম না, আগে ওই ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে, তারপরে বাদ দিতে হবে। যদি কিছু চলে যায় 3D-তে চলে যায়। যেমন আমরা একটা 3D-তে উদাহরণ যদি দিই, তোমাকে লেখা হলো যে আয়রন 2+, কি লিখলাম? আয়রন 2+, মানে Fe2+ আর হচ্ছে 26। তাহলে আমরা লিখতে পারি কি, তোমার ওই নিয়মে যদি করি, একটু আগে শিখলাম আয়রন 26 মানে কত হয়েছে? 24। তো দেখো ওই নিয়মে করে তোমার আর মেলবে না। করো এবার 24, তাহলে 24 পর্যন্ত আমি বলেছিলাম 24 পর্যন্ত দিতেই থাকতে হবে, এরকম কথা বলেছি না? তো দেখো ওই নিয়ম করো, দেখো তোমাদের হওয়ার কথা না। 24 পর্যন্ত যদি করি আমরা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4, এরকম করার কথা ছিল না? এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা কিন্তু হয়নি। আমি বলেছিলাম যদি ওই ঋণাত্মকের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, করতেই থাকা যায়, কিন্তু ধনাত্মকের ক্ষেত্রে এরকম করা যায় কত পর্যন্ত? যদি 3D মানে 3 কোনো কথা না, ডি যদি না আসে, যদি ডি চলে আসে তখন কিন্তু ওই নিয়ম করা যাবে না। ঠিক আছে? তখন কীভাবে করবো? তখন আগের মতন আগে আয়রন ইলেকট্রন বিন্যাসটা করে নাও। আগে আয়রন ইলেকট্রন বিন্যাস করে নাও। Fe26 করে আমরা আগে আয়রন ইলেকট্রন বিন্যাস করবো। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, এ হলো 26। কিন্তু আমি আগে বলেছিলাম কি, ডি যখন চলে আসে তখন সাজাই লিখতে হবে না? এভাবে সাজাই লেখো 1s2 2s2 2p6 3s2 3d6
4s2, ঠিক আছে লেখা, সাদা লেখা, ঠিক আছে। এবার আমি বলেছিলাম দেখো তো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হয় কোন কক্ষপথ থেকে, তাহলে কোন কক্ষপথ থেকে ত্যাগ হবে, এই 4s থেকে। কয় ইলেকট্রন ত্যাগ হবে, যেহেতু বলেছি Fe2+, তাহলে এবার আমরা যদি এবার লিখি আমরা এবার যদি আমরা এটা লিখি Fe2+, তখন এই 4s থেকে চলে যাবে, তখন কিন্তু এরকম হওয়ার কথা। বোঝা গেছে? এই কিন্তু আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস। সবাই কি বোঝা গেছে? সবাই বুঝতে পারছো কিনা? অবশ্যই হ্যাঁ, ইলেকট্রন ত্যাগ মানে অবশ্যই কি হবে, কক্ষপথ বাদ হবেই। এই জন্য কিন্তু কক্ষপথ বাদ হয়ে গেছে, 4s চলে গেছে, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা? তাই বলেছিলাম শুধুমাত্র ডি আসলে কিন্তু তোমার এই জিনিসটা করতে হবে। এবার তাহলে তোমরা যদি সবাই একটু করো তো, তোমরা এটা করো তো যে নিকেল 2+ করে দেখাও তো, নিকেল 2+। জি নিকেল 2+। দেখি কিভাবে করেছো। নিকেল হচ্ছে 28, তাহলে আগে তুমি 4s2 3d8 সাদা লিখেছো, 4s, গুড, ঠিক আছে। দেখি তুমি কি করেছো, আচ্ছা 3b6 আর 4s2 3d8, ঠিক আছে। দেখি তোমারটা 3d8, গুড। এবার দেখো আমরা কিন্তু এবার একটু মানে কি হয়ে গেছি, উন্নত হয়ে গেছি। আমাদের কিন্তু এবার একবারে লিখবো সব, একবার মানে আমরা এত সময় 3 বার 4 বার করে ইলেকট্রন বিন্যাস করতেছি, এখন ওইভাবে আমরা লিখবো না। তোমাকে এবার বলা হলো ডিরেক্ট তোমাকে বলা হলো যে শুধু মনে করো ম্যাঙ্গানিজ Mn এর ইলেকট্রন বিন্যাস করো। ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজ কত, ম্যাঙ্গানিজ স্ক্যান্ডিনাম ভ্যানাডিয়াম টাইটানিয়াম ম্যাঙ্গানিজ 25, ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ তাহলে 24, 5, তাহলে কি লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6 লেখার পরে 4s লিখবো এইভাবে, আর সরি 3d লিখবো এখানে আর 4s লিখবো এখানে। বুঝলি, আমরা তো একবার এখন তো শিখে গেছি জিনিসটা, মানে দ্বিতলা না করতে চাচ্ছি না। তাহলে এটা হয়ে গেছে না, আমরা একবার সাজা লিখেছি, লিখে আমরা জানি এবার আবৃত্তি পূর্ণ করে আগে 3d দিতে হবে না আগে 4s দিতে হবে, আগে 4s দিয়ে নাও, ঠিক আছে। তাহলে কত 20 হয়ে গেছে, আর কত লাগবে 5 লাগবে, এই ঠিক আছে। আমরা হয়ে গেছে, এখন আমরা বুঝতে পারছি। এবার তোমাকে যদি এবার এরকম যদি বলা হয় যে তোমাকে এরকম দিলাম যে তোমাকে এবার আমি যদি দিই যে Sc3+, Sc3+, তাহলে স্ক্যান নিলাম কত বলো তো 21, তাহলে আমরা 21 থেকে কত হয়েছে 18 করতে গেলে কি তোমার হচ্ছে 4s 3d আসে, দেখো তো আগে, তাহলে তো আমাদের আসবে না, তার মানে নিয়ম মানে যদি ডিতে চলে আসে তখন কিন্তু নিয়ম আছে, যদি ডিতে চলে আসে ইলেকট্রন ত্যাগ কোন কক্ষপথ থেকে 4s থেকে, এলো কথা। যদি ডিতে চলে যায় ইলেকট্রন ত্যাগ কোন কক্ষপথ থেকে 4s থেকে, এইটুকু আমার মনে রাখতে হবে। তাহলে এর স্ক্যানে 3+ কি করবো 1s2 2s2 2p6 3s2 3p6, আর এগুলো লাগবে না। যদি মনে রাখবো যদি 4s 3d তখন কিন্তু ঝামেলা হবে, ঠিক আছে। আচ্ছা এখন তোমরা জিঙ্ক 2+ একবারে এক লাইনে লিখে দাও, জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস, জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস। তো এই জিঙ্ক 2+ ইলেকট্রন বিন্যাস হিসেবে করবো যে 1s2 2s2 2p6 3s2 3p6 লিখে 3d লিখবো আর 4s লিখবো, লিখে আমরা জানি কি করবো 4s তো জীবনও হবে না, হবে এই কেটে দেবো, বুঝতে পারিস, একবারে লিখবো আমরা এখন, কারণ আমরা ইলেকট্রন ত্যাগ হবে সর্বশেষ কক্ষপথ থেকে, যেহেতু 4s বাদ যাবে 3d10 আর 4s কি হবে, কারণ ওই ইলেকট্রনটা বাদ যাবে, দুটো ইলেকট্রন বাদ যাবে 4s থেকে ইলেকট্রন। বুঝা গেছে সবার, জামিল হয়েছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কিন্তু তোমার আব্বানীতির ব্যতিক্রম বললাম ক্রোমিয়াম আর কে কপার, এই দুটো সব সময় হবে। আর ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঋণাত্মক আয়ন, আয়নের ঋণাত্মক আয়ন তো একদম ইজি, কোনো এর নেই।
আর ধনাত্মক 18 পর্যন্ত কোনো সমস্যা নেই, কিন্তু যখন 4D 3D তখন কি 4s থেকে ইলেকট্রন বাদ দিতে হবে। যদি কেন বাদ দিতে হবে, কারণ আমরা জানি ইলেকট্রন ত্যাগ গ্রহণ কিন্তু কোন কক্ষপথ থেকে হবে, সর্বশেষ কক্ষপথ থেকে হয়, এই জন্য কিন্তু 4s থেকে ইলেকট্রন ত্যাগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের আবনতি ব্যতিক্রম সব হয়ে গেল। এবার আমাদের একটু শিখতে হবে ওই যে রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেল সম্পর্কিত কিছু আলোচনা। রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেল। রাদারফোর্ড ও রাদারফোর্ড পরমাণু মডেল, আগে দেখিনি পরমাণু মডেল। এখন আমরা একটা আলোচনা শুনবো। আগে আলোচনা শুনলে আসলে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল আর মুখস্থ করা লাগবে না। আলোচনাটা এরকম, বিজ্ঞান রাদারফোর্ড এটা কত সালে, 1911 সালে। 1911 সালে এটা আলফা কণার পরীক্ষা করেন। কি করেন? আলফা কণা বিক্ষেপণ করেন, তাই না? তাহলে আমাদের আগে শিখতে হবে আলফা কণাটা কি। ঠিক আছে, এখন এই আলফা কণা আগে জেনে নিই। আলফা কণিকা, আলফা কণিকা হচ্ছে হিলিয়াম দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণিকা। তাহলে এই হলো হিলিয়াম, এই সিতে হিলিয়াম, আর এখানে থাকে কি পারমাণবিক সংখ্যা কত আমরা জানি 2, হাইড্রোজেন হিলিয়াম, আর উপরে থাকে ভর সংখ্যা। প্রথম ক্লাসটা তুমি মিস করেছিলা, দেখো ওই ক্লাসটা মানে আসে মনে দেওয়া। ও এখানে থেকে পাদবিন্দু থেকে কি প্রোটন সংখ্যা, আর উপরে থেকে কি ভর সংখ্যা। এটা হিলিয়াম। এবার দ্বিধনাত্মক বলেছি না, এই দ্বিধনাত্মক দুটো আয়ন হবে। ঠিক আছে, এবং ধনাত্মক বলেছিলাম, এই জন্য প্লাস দিচ্ছি, কিন্তু এটা হলো আলফা কণিকার সংকেত। কি বললাম? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? আলফা কণিকা। একে আবার কি করা যায়? এ হলো আলফা, একইভাবে 2, 4, 2 প্লাস 2, 4, 2 প্লাস একই কথা, এলো হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণিকা। এই আলফা কণা বিক্ষেপণ করে এটা সোনার পাতের উপর। কি পাতের উপর? স্বর্ণের পাতের উপর। এবং কিসের পদ্মা থেকে? এটা জিঙ্ক সালফাইড, ZNS, জিঙ্ক সালফাইড পদ্মা থেকে। আর কিসের পাতের উপর করেন? এই পাতটা কিসের উপরে? স্বর্ণের উপর। স্বর্ণের পাত, স্বর্ণের বানান কি? ঠিক আছে, ঠিক আছে, স্বর্ণের পাত। এই স্বর্ণের পাতের উপর একটা পরীক্ষা করেন, আলফা কণিকা বিক্ষেপণ করেন। কার পাতের উপর? স্বর্ণের পাতের উপর। আর একটা কের পদ্মা দেখে? জিঙ্ক সালফাইডের পদ্মা দেয়। দেওয়ার পরে 3টা ঘটনা উপলব্ধি করে। ঠিক আছে, এই ঘটনা 3টা আমরা বুঝতে পারলে তোমার ব্যাখ্যা তোমরা নিজেরাই করতে পারবা। কি করলো বিজ্ঞানের রাদারফোর্ড? আগে হিলিয়াম নিউক্লিয়াস দেখলাম। হিলিয়াম নিউক্লিয়াস কি করেন? বিক্ষেপণ করেন। কার পাতের উপরে? এই স্বর্ণের পাতের উপর। পুরত্ব আছে 0.004 সেন্টিমিটার এরকম আছে, আর দেখাই দিব পরে যে কোনগুলো মুখস্থ করতে হবে। এখন এই মনে করো হিলিয়াম নিউক্লিয়াসটা এখানে লিখি, এই হিলিয়াম দ্বিধনাত্মক নিউক্লিয়াস, এটা আছে কারণ পাতের উপর, এখানে একটা স্বর্ণের পাতের উপর এটা পরীক্ষা করেন। এবার এইখানে এটা জিঙ্ক সালফাইডের কি ছিল? পদ্মা ছিল। এবার তিনি 3টে ঘটনা দেখো, আমি একটা ঘটনা দিচ্ছি, এই দেওয়ার সাথে বিক্ষেপণ দেওয়ার সাথে সাথে এরকম আঁকো সবাই। এর মিনিং কি বোঝায়? হাজার হাজার, কোনো ইয়ে নেই, অগণিত, তাই না? এবার আমি একটু এবার মাত্র এইটুকু একটা দিস। এই দেখো 3টা জিনিস দেখাইছি আমি। এই প্রথম হচ্ছে কি করে? এই হিলিয়াম নিউক্লিয়াসটি বিক্ষেপণ করে এটা স্বর্ণের পাতের উপর এবং পদ্মা থেকে জিঙ্ক সালফাইডের পদ্মার উপরে। 3টে ঘটনা দেখছে। দেখো প্রথম ঘটনা দেখলো কি, এই অধিকাংশ আলফা কণা এই সোনার পাতটা ভেদ করে কি একদম দেখো সোজাসুজি চলে গেছে। দেখো এখানে 2টা দিছে, আর এখানে 2টা দিছে, আর এখানে কতটা? অনেক বড় না? তাহলে বলছি কি প্রথম ঘটনা কি? অধিকাংশ আলফা কণা কি করেছে? সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে গেছে। গেছে কেনা? এই যে গেছে। এটা 1 নম্বর ঘটনা। এলে 1 নম্বর ঘটনা মনে করো, সোজাসুজি ভেদ করে চলে গেছে, সোজা চলে গেছে।
তারপর দ্বিতীয় পর্যবেক্ষণ কি লক্ষ্য করেন, কিছু আলফা কণা সামান্য কিছু বেঁকে গেছিল, দেখো এই যে বেঁকে গেছিল, এই এই কিছু বেঁকে গেছিল না, এই মনে করেন 2 নম্বর ঘটনা, বুঝা গেছে। এবং খুব অল্প সংখ্যক, তাও প্রতি 20,000-এ মাত্র একটা, প্রতি 20,000 মধ্যে দেখেন না অনেকগুলো, তার মধ্যে দেখো একটা মাত্র এই দিছে এইভাবে, দেখো এই একটা মাত্র এইভাবে দিছে, এইভাবে এরকম দিছি, তার বিপরীত দিকে ফিরে আসছে, তাহলে এই একটা ঘটনা, তাহলে এটা কয়টা ঘটনা, 3 নম্বর। মোট 3টা ঘটনা তিনি লক্ষ্য পর্যবেক্ষণ করলেন, প্রতি 20,000-এ তাও আবার একটা মাত্র। তাহলে আমরা কি করলাম, একটা সোনার পাতের উপরে একটা আলফা কণা বিক্ষেপণ করার পরে তিনি 3টা ঘটনা পর্যবেক্ষণ করলেন। 3টে ঘটনা পর্যবেক্ষণের প্রথম ঘটনা হচ্ছে, দেখলো যে অধিকাংশ আলফা কণা সোনার ভাত ভেদ করে চলে গেছে, এই যে চলে গেছে সোনার ভাত সোজাসুজি চলে গেছে। আর কিছু সংখ্যক আলফা কণা, যেমন একটা কিছু সময় আমরা সোনার পাত ভেদ করে সামান্য কিছু কি বেঁকে গেছিল, সোজাসুজি যায়নি। আর খুব কম সংখ্যক আলফা কণা, তাও আবার বলছি প্রতি 20,000 মনে করো মধ্যমাত্রার একটা মাত্র আলফা কণা তার বিপরীত দিকে ফিরে আসছে। এই আমাদের পর্যবেক্ষণ বোঝা গেছে। এবার দেখো পর্যবেক্ষণ থেকে আমরা কি কি সিদ্ধান্ত আসতে পারি। দেখো বলছি যেহেতু অধিকাংশ আলফা কণা সোনার পাত ভেদ করে কি গেছে, চলে গেছে, তাহলে এই থেকে কি সিদ্ধান্ত আসা যায়, অধিকাংশ স্থান কি ফাঁকা ছিল, বুঝলি? তুমি পড়েছো না পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য, এরকম বলেছো না পরমাণু, তুমি প্রথম পড়েছো এরকম পড়েছো না, তার মানে মিনিং তাই বুঝাচ্ছে না। দেখো যেহেতু প্রথম একটা পর্যবেক্ষণ করে বললো যে অধিকাংশ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা চলে গেছিল, সোজা কখন যাইতে পারে, যখন স্থানটা কি থাকবে, ফাঁকা থাকবে, ঠিক আছে। কিন্তু তিনি সম্পূর্ণ ফাঁকা বলতে পারেননি, কেন পারেননি, দ্বিতীয় পর্যবেক্ষণের জন্য। কারণ যেহেতু দেখলো কিছু আলফা কণা কি হয়েছে, তাহলে সম্পূর্ণ ফাঁকা থাকলে সোজা চলে যাইতো, তাহলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ কি ফাঁকা না, কিছু না কিছু আছে, কথা বোঝা গেছে। এবার কি আছে সেটা তৃতীয় পর্যবেক্ষণে বলে দিয়েছে, কি আছে। প্রথম পর্যবেক্ষণে বললো কি মানে পরমাণুর কি অধিকাংশ স্থান কি ফাঁকা, কিন্তু সম্পূর্ণ ফাঁকা বলতে পারিনি কোন পর্যবেক্ষণের জন্য, কারণ দ্বিতীয় বলে সামান্য বেঁকে গেছে, যেহেতু ফাঁকা থাকলে কি হইতো, সব সোজাসুজি চলে যেত, যেহেতু কিছু বাঁকা গেছে মানে কিছু না কিছু আছে, কিন্তু কি আছে সেটা তৃতীয় পর্যবেক্ষণে বলে দিয়েছে, যেহেতু বিপরীত দিকে ফিরে আসে। আর এটা আমাদের জানা ছিল যে আলফা ধনাত্মক, কি ছিল, ধনাত্মক, আর এটা তাহলে বিপরীত দিকে আসবে কে, তাহলে অবশ্যই এখানে কি ছিল, ধনাত্মক কোন আয়ন ছিল, বুঝলি? যেহেতু বিপরীত দিকে ফিরে যাচ্ছে, আমরা বললাম না কিছু ছিল মানে ইলেকট্রন ছিল কি প্রোটন ছিল কি নিউট্রন ছিল, এটা আমার জানতে হবে। সেটা কে বলে দিয়েছে, তৃতীয় পর্যবেক্ষণে, যেহেতু কি বিপরীত দিকে ফিরে যাচ্ছে। কিন্তু আমরা জানি কি পরীক্ষা করেছিলাম, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা ধনাত্মক আয়ন, তাহলে এটা বিপরীত দিকে কখন আসে, যখন এটা ধনাত্মক আয়নে হবে, কারণ কি প্লাস কি বিকর্ষণ করে বিপরীত দিকে ফিরে আসতেছে, কথা বোঝা গেছে। তাহলে এবার দেখো তোমরা পড়েছো যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, একটা প্রস্তাবনা পড়েছো না, পরমাণুর অধিকাংশ ফাঁকা, এবং পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য, এতে পরমাণু অধিকাংশ ফাঁকা, এবং পরমাণুর যে আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য, কারণ কি সোজাসুজি চলে গেছিল, কিছু বেঁকে গেছিল, কিছু বলেছিলাম আয়তন আছে। এবার বলেছিল পরমাণুর নিউক্লিয়াসের অভ্যন্তরে, কি বলেছো, নিউক্লিয়াসের অভ্যন্তরে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন বিদ্যমান পড়েছিল না, কেন পড়ছিল, এই জন্য, কারণ কি যেহেতু বললাম যে এইখানে মানে কি দ্বিধনাত্মক আধান বিপরীত দিকে ফিরে আসছে, অবশ্যই এখানে কি প্লাস চার্জ বিশিষ্ট, প্লাস কার, প্রোটনের না ইলেকট্রনের, প্রোটনের, তাই বলেছি যে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন বিদ্যমান, এই তোমরা পড়েছিলাম, বুঝতে পারিস? তো বাদন বলতে পারবা যে এর প্রস্তাবনাগুলো কি কি? প্রথমে হ্যাঁ, কেন ফাঁকা, চলে গেছিল, হ্যাঁ ঠিক। তারপরে কিছু না কিছু তো আছে, সম্পূর্ণ ফাঁকা না, জি। অবশ্যই এজন্য কি সেটা কি বিদ্যমান,
প্রোটন বিদ্যমান। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কিত মতবাদ। আর একটা বোর পরমাণু মডেল শেষ করে দিতে হবে। ও বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল কত সালে? নিলস বোর 1913 সালে তার থেকে একটু উৎকৃষ্ট সাধন করেন। মানে এর আগেরটা আমরা একটু স্কিপ করে রেখেছি, এটা মুখস্থ করে নিতে হবে যে রাদারফোর্ড পরমাণু মডেল কি সীমাবদ্ধ, প্রস্তাবনাটা পড়ি সীমাবদ্ধটা কি ছিল। সীমাবদ্ধ তিনি বলেছিল কি? তিনি বলেছিল সূর্যকে তার এই প্রস্তাবনাটা আজকে শেষ করি, প্রস্তাবনাটা শেষ করে দিই যে সীমাবদ্ধটা যদি শেষ করি, সীমাবদ্ধ ওইগুলোই তো, নতুন তোর কিছু নেই। ঠিক আছে, সীমাবদ্ধ দেখি তিনি বলছিল যে পরমাণুকে সূর্যকে, এটা সূর্য, হ্যাঁ, এই সূর্যকে কেন্দ্র করে যেমন কি পৃথিবী গ্রহ উপগ্রহ করে ঘুরতেছে, সূর্যকে কি করে কেন্দ্র করে কি এই পৃথিবী, হ্যাঁ, পৃথিবী গ্রহ উপগ্রহ কি ঘোরে, ঠিক তেমনি ইলেকট্রনকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনও কি চারিদিকে ঘোরে। কারণ আমাদের এখানে তিনি কিন্তু প্রমাণ করেছিলেন এখানে কি থাকে, তিনি কিন্তু প্রমাণ করেছিলেন নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসে কি বিদ্যমান? প্রোটন বিদ্যমান। তাহলে এখানে প্রোটন বিদ্যমান, আর এখানে কি বিদ্যমান? ইলেকট্রন বিদ্যমান। কিন্তু তিনি এবার বলছে কি ঠিক যেমনই সূর্যকে কেন্দ্র করে যেমন এগুলো ঘোরে, ঠিক তেমনি এই প্রোটন বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘোরে। কিন্তু আমরা জানি সূর্য এবং পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল বিদ্যমান। কি বিদ্যমান? মহাকর্ষ। কোনো ধনাত্মক বা ঋণাত্মক আয়ন বিদ্যমান না। কিন্তু এই প্রোটন আর ইলেকট্রন আমরা জানি প্রোটন চার্জ প্লাস আর ইলেকট্রন চার্জ মাইনাস, মানে আকর্ষণ এবং বিকর্ষণ বল বিদ্যমান। কথা বোঝা গেছে? এটা তার ব্যাখ্যা হয় না। তিনি বলেছে সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবী গ্রহ উপগ্রহ ঘোরে, ঠিক তেমনি নিউক্লিয়াস বা প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন চারিদিকে ঘোরে। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে এর সাথে ব্যাখ্যা হয় না। এবারে তিনি বলেছে খালি ঘোরে ঘোরে ঘোরে। কিভাবে ঘোরে? অনেক বৃত্তাকার আছে, উপবৃত্তাকার আছে, সরলরৈখিক আছে, অনেকগুলো আছে। তাই তো বলছি যে কিভাবে ঘোরে, না কিভাবে যে ঘোরে তার ব্যাখ্যা কিন্তু দেয়নি। বৃত্তাকার পথে কি উপবৃত্তাকার পথে তার কোনো ব্যাখ্যা তিনি বোর দিছিল শুধু, তাও এক ইলেকট্রনের জন্য, শুধুমাত্র হাইড্রোজেনের জন্য ব্যাখ্যা দিতে পারছিল। আর এর মধ্যে দেয়নি যে কিভাবে ঘোরে, খালি বলছে ঘোরে একটা। এবার তিনি আমরা একটা জানি যে তিনি একটা বলছে, আমরা জানি কোনো যদি এরকম খেয়াল রাখি, ম্যাক্সওয়েলের কার সূত্র নিলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো বস্তু যদি এরকম যদি বৃত্তপথে ঘুরতে থাকে, এটা খেয়াল রাখো, কোনো বস্তু যদি এরকম এই বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সেই এক সময় তার এই কেন্দ্রে আসবেই, এক সময় তার কেন্দ্রে পতিত হবে। কিন্তু আমরা জানি যে ওই নিউক্লিয়াস ওইটা প্রমাণ করে করা হয়েছিল যে এখানে কি বিদ্যমান? প্রোটন শুধুমাত্র, এখানে কোনো ইলেকট্রন অপশন না। তাহলে অবশ্যই এটা তার সম্পূর্ণ বিনষ্ট হয় কিন্তু এই কারণেই। রাদারফোর্ড পরমাণু মডেল সম্পূর্ণ বিনষ্ট হয় কিন্তু এই ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে। কারণ ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে কোনো বস্তু যদি বৃত্তের ঘুরতে থাকে একসময় তার কেন্দ্র পতিত হবে, কিন্তু আমরা জানি এই ইলেকট্রন কখনোই কিন্তু কেন্দ্রে পতিত হবে না। ঠিক আছে, তার মানে ওই কথাটা হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণুর প্রস্তাবনাটা বললাম, আর এসে তার সীমাবদ্ধতা। ঠিক আছে, এর আগামী ক্লাসে আমরা বোর পরমাণু মডেল সম্পর্কিত আলোচনা করব এবং সীমাবদ্ধ আলোচনা করব, এবং বোর পরমাণু মডেল সম্পর্কিত যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়, হাইড্রোজেন পরমাণুর শক্তি নির্ণয়, এইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা অফ করে দাও।